9 বছর পর দেশে ফিরলেন আদ্রিয়ান চৌধুরী। তালাকনামা স্বাক্ষরের জন্য 22 বছর বয়সে বাবা আর বন্ধু 10 বছরের মেয়ের সাথে তার বিয়ে হয়েছিল, যার নাম আরিশা। সেই দিনই তিনি দেশ ছেড়েছিলেন। তার কাছে এটা বিবাহ ছিল না, ছিল এক লজ্জাজনক প্রহসন, যে সম্পর্কটা তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ আর নির্বাসনের কারণ ছিল। গভীর রাতে যখন ঢাকা শহরের অভিজাত চৌধুরী ম্যানশনের প্রবেশদ্বারে আদ্রিয়ানের বিশাল বিলাসবহুল ক্যাবটি থামল, তখন তার চোখ মুখে ছিল না কোনো ক্লান্তি, ছিল কেবল কঠিন জমাট এক ঘৃণা। দীর্ঘ 9 বছর বহির্বিশ্বে নিজেকে এক চরম ক্ষমতাধর সাম্রাজ্যের অধিপতি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। কিন্তু এই বাড়িটার চৌকাঠ পেরোলে তার মনে পড়ত এক অপ্রাপ্তবয়স্ক বালিকার সাথে জোর করে বেঁধে দেওয়া সম্পর্কের শৃঙ্খল। আজ তার ফেরার একমাত্র কারণ সপ্তাহখানেক আগে বাবার স্পষ্ট আলটিমেটাম, যদি সংসার না করিস তবে মেয়েটাকে মুক্তি দে, তালাক দে। আদ্রিয়ান ঠান্ডা হেসেছিলেন। মুক্তি? তিনি তো এটাই চেয়েছিলেন। এই সম্পর্কটা তাকে আর এক মুহূর্ত বয়ে বেড়াতে হবে না। তালাক দিয়ে তিনি আবার নিজের তৈরি সাম্রাজ্যে ফিরবেন, সম্পূর্ণ মুক্ত হয়ে। ম্যানশনের ভিতরে প্রবেশ করার সময় তার চোখ পড়ল বাড়ির পেছনের লনে। সেখানে ফ্লোরিং চেয়ারে বসে কেউ একজন মৃদু স্বরে কথা বলছে। লনটা অন্ধকার, শুধু চাঁদের আলোয় আবছা একটা স্লেটুই দেখা যাচ্ছে। আদ্রিয়ান সেদিকে তাকালেন। তার মন তখনও তালাকনামার আইনি প্রক্রিয়া নিয়ে ব্যস্ত। হঠাৎ তিনি শুনতে পেলেন একটি মিষ্টি, অনেকটা মোমের মতো গলে যাওয়া কণ্ঠস্বর। ওহ বাবু, তুমি কেন এমন করছো? তুমি কি জানো না তুমি না খেলে আমার কত কষ্ট হয়? আদ্রিয়ান ভ্রু কুঁচকে তাকালেন। সে দেখলো মেয়েটি একটি ছোট্ট বিড়াল ছানাকে ধরে আদর করছে আর তার খাওয়ার জন্য যেন অতিমাত্রায় করুণা দেখাচ্ছে। বিড়ালটি সম্ভবত খেতে চাইছে না। মেয়েটির কথা বলার ধরন, প্রতিটি শব্দ যেন অতিরিক্ত মিষ্টতা, এক ধরনের ন্যাকা ভাব, যা সাধারণত আদ্রিয়ান তীব্রভাবে অপছন্দ করেন। এই শহরে তার চারপাশে সর্বদা চতুর আর তীক্ষ্ণ বুদ্ধির মানুষজন ঘুরে বেড়ায়, কিন্তু এই মেয়েটির সরল, প্রায় আবদারের মতো কণ্ঠস্বর তাকে প্রথমবার কেন যেন এক তীব্র অপ্রতিরোধ্য আকর্ষণে টেনে নিল। কে ওখানে? আদ্রিয়ান জানতে চাইলেন। তার কণ্ঠস্বর স্বাভাবিকের চেয়েও শীতল। মেয়েটি চমকে উঠল। এত রাতে এমন কৃত্যপূর্ণ কণ্ঠ শুনে সে দ্রুত বিড়ালটিকে কোলের নিচে চেপে ধরল। চাঁদের আলোয় তার মুখটা দেখা গেল একটু ফোলা, গাল বড় বড়, বিদ্যুৎ চোখ বয়ে তার ঠোঁট কাঁপছে। কে আপনি? আমি আরিশা, সে প্রায় ফিসফিস করে বলল, অনেকটা ছোট্ট বাচ্চার মতো। আদ্রিয়ানের হৃৎপিণ্ড যেন এক প্রচণ্ড ধাক্কা লাগলো। এই মেয়ে, যার জন্য তার মনে এক তীব্র ঘৃণার পাহাড় জমেছিল 9 বছর ধরে, এই সে? অসম্ভব। সে তো তালাক দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু এখন? তার মস্তিষ্ক দ্রুত হিসেব কষতে শুরু করলো। 9 বছর আগে সে ছিল এক শিশু, এখন সে এক পূর্ণাঙ্গ যুবতী। তার ভেতরে এক ভয়ঙ্কর সাইকো উন্মাদ জন্ম নিল। তার সমস্ত যুক্তি, ঘৃণা, তালাকের পরিকল্পনা সব যেন এক লহমায় হাওয়ায় মিলিয়ে গেল। এই মেয়েটা কি তিনি তালাক দেবেন, যার কণ্ঠস্বর তাকে এমনভাবে টানছে যেন এই পৃথিবীর সব শব্দ মিথ্যা আর এই কণ্ঠস্বরই একমাত্র সত্য? না, আরিশা মুক্ত হতে পারে না। সে তার সম্পত্তি। আদ্রিয়ান এক পা এগিয়ে গেলেন। তার চেয়ে এখন কেবল অধিকার, অন্ধকার আর মুখে এক শিকারীর হাসি। ভয় পেও না আরিশা, আদ্রিয়ান বললেন। তার কণ্ঠে সে ভয়ানক শীতল ছিল না, ছিল এক চাপা উত্তেজনা। আমি তোমার স্বামী, আদ্রিয়ান চৌধুরী। ভয়ে আরিশার চোখ আরো বড় হয়ে গেল। তার স্বামী? সেই লোক যার নাম শুনলে তার বাবা মাও ভয়ে চুপ করে যান। আরিশা দ্রুত তার হাত থেকে বিড়াল ছানাটাকে নামিয়ে দিয়ে পালাতে চাইল, কিন্তু আদ্রিয়ানের কঠিন চোখের দৃষ্টি তাকে যেন অদৃশ্য শিকলে বেঁধে ফেলল। কোথায় যাচ্ছ? আদ্রিয়ান জানতে চাইলেন। সে যে পালানোর সাহস করবে, এটা তার কাছে অপ্রত্যাশিত। তার মনে তখন
একটাই চিন্তা, তালাক। না, আমি ওকে বিয়ে দেব না। আমি ওকে জোর করে নিজের কাছে রাখবো। ওকে ছাড়া আমার আর কিছুই চাই না। আরিশার পা দুটো যেন মাটির সঙ্গে গেঁথে গেছে। সামনে দাঁড়িয়ে থাকা লোকটির চোখ শুধু তাকে দেখছে না, যেন তাকে ভেতর থেকে ছিঁড়ে নিতে চাইছে। বইয়ের শীতল স্রোত তার সারা শরীরে বইছে। সে শুনেছিল এই লোকটির কথা, সেই স্বামী যে গত 9 বছরে যার একটি ছায়াও সে দেখেনি। আজ হঠাৎ এই আগমনী তীব্র দৃষ্টি আরিশার মন বলছে ভালো কিছু হতে পারে না। কোথায় যাচ্ছ? আদ্রিয়ান আবার জিজ্ঞেস করলেন। তার কণ্ঠস্বরে এবার কোনো প্রশ্নই ছিল না, ছিল পরিষ্কার নির্দেশ। আরিশা ফিসফিস করে বলল, ঘরে, ভেতরে যাব। আদ্রিয়ান ধীরে গতিতে তার দিকে এগিয়ে গেলেন। চাঁদের আলোয় তার সুঠাম দেহের প্রতিটি ভাঁজ যেন আরো ভয়ঙ্কর দেখাচ্ছে। তিনি আরিশার খুব কাছে এসে থামলেন, এত কাছে যে আরিশা তার নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পেল। ঘরে কেন? এই তো আমি এলাম। আমার জন্য বসো, আদ্রিয়ান বললেন। তিনি আরিশার থুতনিটা আলতো করে ধরলেন, তবে সেই ধরনে কোনো স্নেহ ছিল না, ছিল কেবল মালিকানার শীতল দাবি। আরিশা কেঁপে উঠল। তার এই ন্যাকা স্বভাবের কারণে সে সাধারণত সামান্য বয়ে কান্নায় ভেঙে পড়ে। মুহূর্তে সে কেবল তার চোখের পানি আটকানোর চেষ্টা করছিল। আমার আমার মা ডাকছেন বোধহয়, আরিশা কোনো মতে ডুব গিলে বলল। তার এই অজুহাত শুনে আদ্রিয়ান শব্দ করে হেসে উঠলেন। সেই হাসিটা আরিশার কানে কোনো আনন্দের বার্তা বয়ে আনলো না, বয়ে আনলো এক আসন্ন বিপদের হুঙ্কার। মা ডাকছেন? আদ্রিয়ান উপহাসের সুরে বললেন। তাহলে শোনো, আজ থেকে তোমার মা বাবা নন, তোমার একমাত্র আদেশদাতা আমি। আমি তোমাকে থাকতে বলেছি মানে তুমি থাকবে। আদ্রিয়ান ঘুরে দাঁড়ালেন। তিনি তার পকেট থেকে এক গাদা কাগজ বের করলেন। সেগুলো ছিল সেই বহু প্রতীক্ষিত তালাকনামা। তিনি নিমিষে কাগজগুলো ছিঁড়ে বাতাসে উড়িয়ে দিলেন। ছেঁড়া টুকরোগুলো অন্ধকারের পতাকার মতো উড়ে গিয়ে লনের ঘাসের উপর পড়ল। এটা কি করলেন আপনি? আরিশা আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলো। তোমার মুক্তি, আদ্রিয়ান শান্তভাবে বললেন। 9 বছরের একবারই ভুল করেছিলাম, আর দ্বিতীয়বার এই ভুল করব না। তিনি এবার আরিশার দিকে তাকালেন। আমি তোমায় তালাক দিতে এসেছিলাম, কিন্তু এখন সেটা আর হচ্ছে না। আদ্রিয়ানের এই উন্মুক্ত রূপ, এই প্রবল অধিকারবোধ আরিশাকে নিশ্চিত করলো যে এই লোকটির সাথে সাধারণ জীবন কাটানো অসম্ভব। এক ভয়ঙ্কর ফাঁদে আটকে পড়েছে। ঠিক সেই মুহূর্তে আদ্রিয়ানের সহকারী সেখানে দৌড়ে এলো। স্যার, আপনার বাবা এসেছেন। তিনি খুব রেগে আছেন। তিনি তালাকের কাগজে সই করাতে চান। আদ্রিয়ান ঠোঁট বাঁকালেন। কাগজ? সেগুলো তো এখন হাওয়ায় মিশে গেছে। বাবাকে গিয়ে বলো আমি সিদ্ধান্ত পাল্টেছি। আমি আরিশাকে তালাক দিচ্ছি না, বরং আমি আমার স্ত্রীকে আমার সাথে নিয়ে যাব। আজ রাত থেকে আমার বিবাহিত জীবন শুরু। আরিশার চোখ কাঁপলো, কপালে উঠল। এই লোকটা কি পাগল? আজই শুরু? আদ্রিয়ান আরিশার দিকে ফিরলেন। তার চোখে তখন অন্ধকার, কামনার তীব্রতা। এখন চলো আরিশা, তিনি শান্ত অথচ চূড়ান্ত গলায় বললেন। তোমার ঘরটা কোথায় দেখিয়ে দাও, কারণ আজ থেকে তোমার ঘর, তোমার জীবন, সবকিছুর মালিক আমি। আরিশা পালাতে চেয়েও পারল না। তার ভেতরে থাকা দুর্বল ন্যাকা মেয়েটি ভয়ে কুঁকড়ে গেল। সে স্পষ্ট বুঝলো তার জীবনে আর কোনো স্বাধীনতা নেই। সে এখন সেই সাইকো স্বামীর হাতে বন্দি। সো এভরিওয়ান, এটা হচ্ছে সূচনা পর্ব। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমি নেক্সট পার্ট লিখবো। তোমাদের কাছ থেকে যদি রেসপন্স পাই তাহলে আমি নেক্সট পর্ব দেওয়া শুরু করব ইনশাআল্লাহ। গল্পটির নাম হচ্ছে অন্ধকারের অধিকার।